আসসালামু আলাইকুম। আমরা পড়ছি 1971 হুমায়ুন আহমেদের উপন্যাস। তো আজকে আমরা মূলত 12তম পর্বটা পড়ছি। তো এর আগে 11টা পর্ব আপলোড করা হয়েছে, আশা করি সেগুলো দেখে সেই পর্বটা দেখলে ভালো মতো বোঝা যাবে। তো আমরা একদম ডিরেক্ট উপন্যাসের যে প্লট সেখানে ঢুকে যাই। তো 12 পর্ব এই প্রথমেই কোন লাইন দিয়ে শুরু করছে, অর্থাৎ বৃষ্টি। আগে তো বৃষ্টি হচ্ছিল, তো সেই বৃষ্টি দিয়েই বেসিক্যালি এখানে শুরু হয়েছে। মানে ঝড় হচ্ছে, অ্যাকচুয়ালি ঝড় স্থায়ী হলো আধ ঘন্টার মতো। ঝড়ে গ্রামের কারো তেমন কোনো ক্ষতি হলো না, শুধু বদিউজ্জামানের নতুন টিনের বাড়ির ছাদ উড়ে গেল। আমরা যদি খেয়াল করে দেখি যে একদম প্রথম পর্বের দিকে আমরা জানতে পেরেছিলাম যে বদিউজ্জামানের যে নতুন ঘর যে উঠিয়েছে সেটা হচ্ছে বিয়ের পর উঠিয়েছে। তো এরপরে আবার এর আগেও আমরা পরবর্তী কয়েকটা পর জানতে পেরেছিলাম যে বদিউজ্জামানের বিয়ের দিন তাদের ঘর উড়ে গিয়েছিল। তো আবারও তাদের টিনের চালের ঘর উড়ে গেল আর কি। যাই হোক, এটা দুবার হলো আর কি। ওকে, তো বদিউজ্জামানের নতুন টিনের বাড়িটির ছাদ উড়ে গেল। মীর আলী আতঙ্কে অস্থির হয়ে চেঁচাতে লাগলো। অনুফা কি করবে ভেবে পেল না। তাদের বাড়ি গ্রামের বাইরে, মানে অনুফাদের যে বাড়ি সেটা এই গ্রামের বাইরে। হঠাৎ করে এই মুহূর্তে ছুটে গ্রামে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। গোয়ালঘরটি এখনও টিকে আছে, সেখানে যাওয়া যায়, কিন্তু বাতাসের বেগ এখনও কমেনি। সেই নড়বড়ে চালা কখন মাথার উপর পড়ে তার ঠিক কি? সে পরিবাণুকে কোলে নিয়ে তার শ্বশুরের হাত ধরে দাঁড়িয়ে রইল। মীর আলী ভাঙা গলায় চেঁচাতে লাগলো, বদি, বদি রে, ও বদিউজ্জামান। অ্যান্ড বদিউজ্জামান তো আবার কাছাকাছি নেই, সে তো আবার ওই যে আটকা পড়ে আছে, মধুবন বাজারে যেতে গিয়ে সে একটা জায়গায় আটকা পড়ে আছে। তো বদিউজ্জামানের চোখ জবা ফুলের মতো লাল। এখন তার আর আগের মতো কষ্টবোধ হচ্ছে না। পানিতে দাঁড়িয়ে থাকতে তার ভালোই লাগছে। ঝড় বৃষ্টির সময় সে নিজের মনে খানিকক্ষণ হেসেছে। কেন হেসেছে সে জানে না, কোনো কারণ ছাড়াই সে হাসছে। বদিউজ্জামানের ভয় কমে এসেছে। কিছুক্ষণ আগে একটি শেয়াল এসে তার দিকে তাকিয়েছিল। সে বেশ শব্দ করেই বলেছে, যা যা। এই শেয়ালটি আবার এসেছে, মাথা ঘুরিয়ে ঘুরিয়ে তাকে দেখছে। অন্ধকার হয়ে আসছে। টকটকে লাল চোখ নিয়ে বদিউজ্জামান তাকিয়ে আছে শেয়ালটির দিকে। তার ভালোই লাগছে। গিরগিটিটি দুপুরের পর থেকেই নেই। ওই যে গিরগিটির কথা বলা হয়েছিল, যে গিরগিটির সাথে বদিউজ্জামানের সাথে অনেকক্ষণ ছিল আর কি। যাই হোক, বদিউজ্জামানের খুব নিঃসঙ্গ লাগছিল। এখন আর লাগছে না। মাগরিবের নামাজের আদায় করতে 4-5 জন মুসল্লি গিয়েছিল মসজিদে। আজানের পরপরই কয়েকটি গুলির শব্দ হওয়ায় তারা নামাজ আদায় না করেই ফিরে এলো। ফেরার পথে তাদের মনে হলো কাজটা ঠিক হলো না, এতে আল্লাহর গজব পড়ার সম্ভাবনা। তারা আবার মসজিদে ফিরে গেল, নামাজ পড়ল। মসজিদ থেকে বেরোবার সময় দেখল রাস্তায় মিলিটারি। তারা আবার মসজিদে ফিরে গেল, রাত কাটালো সেখানেই। সন্ধ্যার পর গ্রামের কোথাও কোনো বাতি জ্বলল না। চারিদিকে অন্ধকার, সবাই বসে রইল, কোনো সাড়া শব্দ নেই। শুধু কৈবর্ত পাড়ায় কে যেন সুর করে কাঁদছে। সেই সুরেলা কান্না ভেসে আসছে অনেক দূর পর্যন্ত। চিত্রা বুড়ি বসে আছে কৈবর্ত পাড়ায়, তাকে কেউ কিছু বলছে না। চিত্রা বুড়িও কাঁদছে, হাউমাও কান্না। বলায় কোনোখানেই বেশিক্ষণ টিকতে পারছে না। সারাক্ষণই মনে হচ্ছিল এই বুঝি তাকে ধরতে আসছে। সে অল্প কিছু সময়ের মধ্যেই বেশ কয়েকবার জায়গা বদল করল। বেশি দূর কখনো গেল না। সেনবাড়ি, আবার সেনবাড়ির মন্দির, এর মধ্যেই তার ঘোরাফেরা। সন্ধ্যা মেলাবার পর, মানে সন্ধ্যা আস্তে আস্তে মিলিয়ে যাবার পর সে চিলেকোঠার লোহার সিঁড়ি বেয়ে ছাদে উঠে গেল। ছাদে আধ হাতের মতো পানি জমে আছে, যেহেতু বৃষ্টি হয়েছে। সে বসে রইল একবারে পানির মধ্যে। কিছুক্ষণ তার ভালোই কাটল। তারপরই মনে হতে লাগলো লোহার সিঁড়িতে যেন শব্দ হচ্ছে, মিলিটারিরা উঠে আসছে, সিঁড়ি কাঁপছে। তারপর আবার সব চুপচাপ, কেউ আসেনি। এটা আসলে মনের ভুল ছিল। যাই হোক,
বলাইয়ের নিঃশ্বাস স্বাভাবিক হয়ে গেল। আবার মনে হলো কেউ আসছে, সিঁড়ি কাঁপছে। বলাই দ্রুত নিঃশ্বাস নিতে লাগলো। আসলে ঝড়ের সময় একজন মিলিটারি সুবাদার ও 3 জন রাজাকারের একটি দল ছুটতে ছুটতে সফদরুল্লাহর চালাঘরে এসে উঠেছিল। সফদরুল্লাহ বাড়িতে ছিল না। মেয়ে ছেলেদের গ্রাম থেকে দূরে সরিয়ে নেবার কোনো ব্যবস্থা করা যায় কি না এ নিয়ে সে আলাপ করতে গিয়েছিল জয়নাল মিয়ার সঙ্গে। মেয়ে ছেলেদের গ্রাম তো এখান থেকে যদি সরিয়ে নেওয়া যায় মহিলাদেরকে, তাহলে হচ্ছে একটা সুবিধা হয়, মানে বিপদ অনেকটা কমে আর কি। তো যাই হোক, ওরা সফদরুল্লাহর ঘরে ঢুকেই টর্চ টিপল। সেই টর্চের আলো পড়ল জড়সড় হয়ে বসে থাকা সফদরুল্লাহর স্ত্রী ও তার ছোট বোনের মুখে। ছোট বোনটির বয়স 12। মিলিটারি সুবাদার মুগ্ধ কণ্ঠে বলল, এরকম সুন্দর মেয়ে সে কাশ্মীরেই শুধু দেখেছে, মানে এটা পাকিস্তানের কাশ্মীর আর কি। বাঙালিদের মধ্যে এরকম সুন্দর সে দেখেনি। সে খুব সহজ ভঙ্গিতে এগিয়ে গেল। ঝড়ের জন্য এই 2 বোনের চিৎকার কেউ শুনতে পেল না। মেয়েদের গ্রামের বাইরে পাঠিয়ে দেওয়ার ব্যাপারে জয়নাল মিয়ার অভিমত হলো এর কোনো দরকার নেই। হিন্দু মেয়ের কিছুটা ভয় থাকলেও থাকতে পারে, কিন্তু মুসলমান মেয়েদের কোনো ভয় নাই। জয়নাল মিয়া দৃঢ়স্বরে বললেন, মুসলমানদের শরীরে এরা হাত দেয় না। এই যে এই গ্রামে যে 3টা মানুষ মারা গেছে, এর মধ্যে মুসলমান কেউ আছে? কও তোমরা, আছে? কথা খুবই সত্যি। জয়নাল মিয়া নিচুস্বরে বলল, মুসলমানদের সঙ্গে ব্যবহার খুবই বালা, মানে ভালো আর কি। মীর আলী চাচারে মেজর সাহেব সালাম দিছে, বিশ্বাস না হলে জিগায় আও। এই কথাটিও সত্য। তবু মতি বলল, ঘরের ছেলেরা বড় অস্থির হয়ে পড়ছে। জয়নাল মিয়া দৃঢ়স্বরে বলল, রাত দুপুরে এইভাবে টানাটানি করার কোনো দরকার নাই। যাও তোমরা বাড়িতে গিয়া আল্লাহ খোদার নাম নাও, ফি আমানিল্লাহ, ভয়ের কিছু নাই। সে অল্প কজন এসেছিল তারা ঝড়ের মধ্যেই চলে গেল। ঝড় থামবার পর জয়নাল মিয়ার কাছে খবর এলো মেজর সাহেব তার সাথে দেখা করতে চান। সে যেন দেরি না করে। জয়নাল মিয়া ভীতস্বরে বলল, যাও গিয়া বলো আমি আসতেছি। বাঙালি রাজাকারটি বিরক্তি মুখে বলল, আমার সাথে চলেন। সাথে যাইতে বলেছে। সফদরুল্লাহর বাড়ির সামনে এসে জয়নাল মিয়ার মনে হলো ভেতর বাড়িতে মেয়ে ছেলে কাঁদছে। সফদরুল্লাহ উঠানে বসে আছে। জয়নাল মিয়া জিজ্ঞাসা করল, কি হয়েছে? সফদরুল্লাহর জবাব দিল না। কান্দে কে? সফদরুল্লাহর সেই প্রশ্নের জবাবও দিল না। সঙ্গে রাজাকারটি জয়নাল মিয়ার পিঠে ঠেলা দিয়ে বলল, তাড়াতাড়ি হাঁটেন। আসলে এখানে মূলত ক্যারেক্টার যেগুলো আছে, বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ ক্যারেক্টার, তাদের যে বিভিন্ন অবস্থা, সেই অবস্থাকে বোঝানো হলো। কারোর অবস্থায় খুব একটা ভালো না, সবাই কোনো মতো সারভাইভ করছে, আর এদিকে জয়নাল মিয়াকে ডাক দেওয়া হয়েছে। এখন জয়নাল মিয়াকে মেজর সাহেব কেন ডাকলেন সেটা পরের পর্বে আমরা সেটা নিয়ে কথাবার্তা বলবো। আজকের মতো এখানেই শেষ।